মানব জীবন এমন এক অদ্ভুত বিষয়, এখানে একমুখী চলতে হয়। ওয়ান ওয়ে রুট, ওয়ান ওয়ে জার্নি। ফিরে আসার কোনো পথ নেই, ফিরে দেখারও কোনো সুযোগ নেই। শুধু সামনের দিকে এগিয়ে যেতে হয়। যত বাধা বিপত্তিই থাকুক, যত সমস্যাই থাকুক, যত সংকটই থাকুক, যত অভাব অনটনেই থাকুক, শরীরে যত ক্লান্তি আসুক, শরীর যত অবসন্নই হয়ে পড়ুক, আপনাকে এগিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাসটা রয়েছে। নিঃশ্বাসই হচ্ছে বেঁচে থাকার একমাত্র শক্তি। নিঃশ্বাস বন্ধ, সমস্ত কিছু বন্ধ। তো এই যে না ফেরা পথে যেতে হয়, পিছনে ফেলে আসা যেই সুখ, যে আনন্দ, যে মধুর স্মৃতিগুলো, সেগুলো জীবনের সাথী হয়ে থাকে, কিন্তু সেখানে আর ফেরত আসা যায় না। এক বয়স থেকে আরেক বয়সে যখন আমরা প্রবেশ করি, তখন আগের বয়সটাকে খুব মনে পড়ে। মনে হয় যেন সেখানে ফেরত যেতে পারলেই ভালো হতো। যেমন এখন এত দায়িত্বের মধ্যে দিয়ে জীবন পার করছি, অথচ একটা সময় বড় হওয়ার জন্য কত হাপিত্যেশ করেছি। কবে বড় হব, কবে বড় হব, বড় হলে অবাধ স্বাধীনতা পাবো, চলাচলে, কথা বলায়, ঘোরায় ফেরায়। কিন্তু এখন মনে হচ্ছে যে এই স্বাধীনতা আসলে স্বাধীনতা নয়, এটা এক ধরনের দাসত্বকে বরণ করে নেয়া, জীবনকে সঁপে দেয়া এক ধরনের অসহায়ত্বের কাছে। এখানে স্বাধীনতা বলতে কোনো কিছু নেই। এখানে সমস্ত দায়বদ্ধতার ভার মাথায় নিয়ে, বোঝায় নিয়ে জীবন চলতে হচ্ছে। যদি আবার ফেরত আসা যেত সেই 5, 7, 10, 12, 15 বছর বয়সের জায়গাটাতে, কিন্তু এখানে আসার আর কোনো সুযোগ নেই। অথচ কোনো একটি খাবার যদি ভালো লেগে থাকে, কোনো এক সময় খেয়েছি, মনে চাইলে এখন আবার পকেটে টাকা থাকলে সেটি কিনে আনা যাবে, অথবা বাসায় তৈরি করা যাবে। কিন্তু জীবনকে সেখানে নেওয়া যাবে না। জীবন চলছে চলছে চলছে, সামনের দিকেই চলছে। যত সংকটই হোক, সামনের দিকেই যেতে হবে। পেছনে ফেরা যাবে না, পেছনে থামা যাবে না, পেছনে আসা যাবে না। তাহলে এই যে একমুখী জীবন চলা, একমুখী জীবন চলায় আমরা আসলে কি করছি, কোন পথে চলছি? গতকালকে এক বন্ধুর ফোন পেয়ে প্রথমে খুব মনে আনন্দই হলো, তার কিছু সুখকর কথা শুনে। আবার সাথে সাথে সেই বন্ধু যখন তার দুঃখের কথাটি বললেন, তার একটা ফ্রিজ, বিশাল বড় একটা ফ্রিজের মাংস, কোরবানির মাংস নষ্ট হয়ে গেছে। সে মুণ্ডুপাত করছে বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপরে, মুণ্ডুপাত করছে সরকারের উপরে, যে সরকার এই সময় বিদ্যুৎ সার্ভিসটা ঠিকমতো দিলে তার হয়তো এই সর্বনাশটা হতো না। আমি জিজ্ঞেস করলাম এখানে কি পরিমাণ মাংস থাকতে পারে। সে যেই পরিমাণটি বলল, অবিশ্বাস্য। প্রায় 120 কেজির মতো মাংস একটি ফ্রিজে ছিল, সেই ফ্রিজটি পুরোটা নষ্ট হয়ে গেছে। আমি জানতে চাইলাম এই ফ্রিজটি এর আগে কি এরকম সমস্যা হয়েছে? বলে যে আমি নতুন ফ্রিজ এনেছি। তখনই আসলে সমস্যাটা ধরতে পারলাম। আমার বন্ধুকে সান্ত্বনা দিতে চাইলাম, আবার ভুলটাও ধরিয়ে দিলাম। সেটি হচ্ছে যে, তুমি যে নতুন ফ্রিজ এনেছো কতদিন আগে? বলে যে সপ্তাহখানেক আগে। আমি বললাম যে এখানেই হচ্ছে সমস্যাটা। সপ্তাহখানেক আগে এনেছো ঠিক আছে, কিন্তু এই ফ্রিজটি যথেষ্ট পরিমাণে ভিতরে তার হিমাঙ্ক তাপমাত্রা তৈরি করতে পারেনি, বরফ তৈরি করতে পারেনি। তার আগেই তুমি 150 কেজি বা 120 কেজি মাংস সেখানে দিয়েছ। এই মাংসটাকে ঠান্ডা করার জন্য তার ভিতরের যেই পরিবেশ, সেটি তৈরি হয়নি। ন্যূনতম একটি ফ্রিজকে এই এই পরিমাণ মাংস বা এই পরিমাণ আইটেম তুমি যদি রাখতে চাও, তাহলে তাকে সময় দিতে হবে অন্তত 15 থেকে 20 দিন ভিতরে সেই তাপমাত্রা তৈরি হওয়া। তারপরে সেখানে যদি তুমি রাখো, এটা 2-1 দিনের মধ্যেই মাংসটা জমে ঠান্ডা হয়ে যাবে, এবং তোমার এটি দীর্ঘদিন তুমি রাখতে পারবে। চাইলে বছরের পর বছরও তুমি এখানে রাখতে পারবে। আমার এই যুক্তিটি আমার বন্ধুর ভালো লেগেছে কিনা জানি না, কারণ এর বিপরীতে সে কোনো আর কথা তোলেনি। কিন্তু আমার দুঃখ হয়েছে। বন্ধুর প্রথমত একটি নতুন ফ্রিজ সে কিনেছে, কত দাম দিয়ে কিনেছে, কত তার পরিধি বড় কতটুকু সেটা জিজ্ঞেস করিনি। আর যখন একটা ফ্রিজে শুধুমাত্র
মাত্র একটা ফ্রিজের মধ্যেই 120 কেজি মাংস রাখা যায়, তাহলে বুঝতে হবে যে এই ফ্রিজটি বেশ বড় সড়ে। আমি জানি না আমার বন্ধু বা পরবর্তীতে কি করেছে সেই মাংসগুলো, যে মাংসগুলো নষ্ট হয়ে গেছে, পচে গেছে, সেগুলো আসলে কোথায় ফেলেছে বা কি করেছে, এই প্রশ্নগুলো করিনি, কারণ এটি আমার কাছে অরুচিকর মনে হয়েছে। কিন্তু কথা হচ্ছে, ঈদের আগে আমাকে একটি নতুন ফ্রিজ কিনে সেই ফ্রিজে এই মাংস ধরে রাখতে হবে কেন? বন্ধু, তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই সমালোচনাটি তুমি যদি দেখো, তোমার হয়তো ভালো নাও লাগতে পারে, তো তুমি বন্ধু হিসেবে তোমার মাধ্যমে এটা বা অনেকের কাছেই এই আবেদনটি থাকবে। সেটি হচ্ছে যে আপনার ফ্রিজেই মাংস ধরে রাখতে হবে কেন? আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর মধ্যে কি অভাবী মানুষ ছিল না, যারা এই দুঃসময়ের বাজারে 850 টাকা কেজি এক গরুর মাংস, এই মাংস কিনে খাওয়ার তাদের ক্ষমতা নেই বছরে একবারও? সেই মানুষগুলোর কাছে কি আর একটু বেশি পরিমাণে মাংস পৌঁছে দেওয়া যেত না? আর একটু বেশি কি তাদেরকে খাওয়ার পরিবেশ তৈরি করা উচিত ছিল না? তুমি 120 কেজি রেখেছো, এরকম যদি তোমাদের পরিবারের সবাই সচ্ছল, একাধিক কোরবানি দেওয়ার তাদের সামর্থ্য রয়েছে, জানি না কে কয়টা করে দিয়েছে, তবে এক একজন এই সময়ের বাজার অনুযায়ীও তারা 2-3টি করে গরু কোরবানি দিতে পারবে, এরকম সচ্ছল পরিবার তারা। তো তারাও যদি এইভাবে এক একটি ফ্রিজে 120 কেজি করে গরুর মাংস রেখে দেয়, তাহলে বুঝো তো কতগুলো মাংস তোমাদের পরিবারের সদস্যদের। এইরকম যদি সচ্ছল পরিবারগুলো তাদের ফ্রিজের পরিমাণ অনুযায়ী, পরিধি অনুযায়ী তারা যদি মাংস সেখানে ফ্রিজজাত করে রাখে, তাহলে গরিব মানুষ আসলে কতটা পেয়েছে, আদৌ পেয়েছে কিনা? অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, তাদেরকে দিই, তারা তো আবার এই মাংস নিয়ে বাজারে বিক্রি করে। আর ভাই, সেটা তো তার সমস্যা। একজন রিক্সাওয়ালা সারাদিন রিক্সাটা না চালিয়ে এই গরুর মাংসের পিছনে ঘুরেছে, কয় কেজি পেয়েছে? সে কি 20 কেজি, 30 কেজি, 40 কেজি মাংস পেয়েছে? 1 পিস 2 পিস করে মাংস তাদেরকে দেয়া হয়। তো এরকম কতগুলো মাংস একত্র করলে তার 5 কেজি মাংস হতে পারে, 10 কেজি মাংস হতে পারে। সে কতটুকু বিক্রি করেছে? ওই পলিথিনের মধ্যে কতটুকু মাংস আটে, বা ওই সিমেন্টের ব্যাগটার মধ্যে কতটুকু মাংস? এটা তো ভরা না, ব্যাগটা তো ভরা না। এই ধরে রেখেছে এইভাবে, আমাকে শোনালো 5 কেজি, কিন্তু এটা পাল্লায় উঠালে কি আসলে 5 কেজি হবে? হবে না। হ্যাঁ, হতে পারে 5 কেজি মাংস হতে পারে। এখন সে এই মাংসটা বিক্রি করে যেটা করছে, সেটা হচ্ছে যে ঘরে আবার সে কিছু চাল, ডাল, তেল, লবণ, মশলা কিনে নিয়ে যাচ্ছে। এখানেও তো তার সংকট। কথা হচ্ছে, এইভাবে ফ্রিজে মাংস রেখে এই ওয়ান ওয়ে রুটে আপনি যখন আপনার জীবনটাকে আর কখনো ফেরত পাবেন না, তাহলে কি জন্য মজুত করে রাখছেন? কি জন্য মজুত করে রাখছেন? এখানে তো আর ফেরত আসতে পারবেন না। তাহলে এটা সবার সাথে অংশগ্রহণ করে সবাইকে দিলে, সবাই মিলে খেলে কি আনন্দটা আরও বেশি হতো না?